পাকিস্তান ইসলামাবাদে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ইসলামাবাদ টক্স। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। ভঙ্গুর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আয়োজিত এই বৈঠকের কেন্দ্রে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ও মার্কিন নিষেধাজ্ঞা। নিজ নিজ স্বার্থে অনড় থাকলেও বিশ্ব তাকিয়ে আছে একটি কার্যকর সমঝোতার দিকে। পাকিস্তানের ইসলামাবাদে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির এক স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অধ্যায়। শান্তি প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে শহর জুড়ে জোরদার করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। তৈরি হয়েছে প্রায় অঘোষিত লকডাউনের মতো পরিস্থিতি। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসলামাবাদে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় তেহরানের 10 দফা ও ওয়াশিংটনের 15 দফা প্রস্তাবনা নিয়ে চলছে সমঝোতার চেষ্টা, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কড়াকড়ি ও আইএইএর কঠোর তদারকি চাইলেও ইরান এটিকে সার্বভৌম অধিকার হিসেবে দেখছে এবং শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির ব্যবহারে অনড় অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ মোড়। ইরান দাবি করছে আটকে থাকা সব অর্থ অবমুক্ত করা এবং আন্তর্জাতিক সব নিষেধাজ্ঞা একেবারে তুলে নেওয়া। কিন্তু হোয়াইট হাউস বলছে ভিন্ন কথা। তাদের দাবি ইরান পরমাণু চুক্তি মেনে চললেই কেবল ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। বিরোধ ছড়িয়েছে জলপথের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব নিয়েও। হরমুজ প্রণালী ও সশস্ত্র গোষ্ঠী ইস্যুতে দুই পক্ষই চাপ সৃষ্টি করছে। ইরান চায় মার্কিন সেনা প্রত্যাহার, আর যুক্তরাষ্ট্র চাইছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিয়ন্ত্রণ। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আস্থার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে স্বাগতিক পাকিস্তান। তাৎক্ষণিক বড় অগ্রগতির সম্ভাবনা কম হলেও বিশ্লেষকদের মতে আলোচনা চলতে থাকলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে। ইসলামাবাদে চলমান এই সংলাপ কেবল 2 দেশের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অগ্নিপরীক্ষা। শেষ পর্যন্ত টেবিলের তর্কযুদ্ধ চুক্তির দলিলে পরিণত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত আমাদের নির্বাচিত সংবাদে। যেমনটি আমরা একটু আগে বলছিলাম এবং পড়ছিলাম যে ইরান জানিয়েছে তারা চরম অবিশ্বাস নিয়েই এই আলোচনায় তারা অংশ নিচ্ছে, এবং বিপরীতে যুক্তরাষ্ট্র বলেছে যে কোনো ধরনের প্রতারণা হলে আসলে এটা মেনে নেওয়া হবে না। পাল্টাপাল্টি একটা অবিশ্বাসের বিষয় আমরা দেখতে পাচ্ছি। এতটা অবিশ্বাস নিয়ে কি আসলে টেবিল টকের যে বিষয়টা আমরা বলছি সেটা কি চুক্তি পর্যন্ত গড়াবে? ধন্যবাদ। ইরানের দিক থেকে অবিশ্বাসের কারণ হলো যে দুবার এই ধরনের আলোচনায় বসেছিল এবং রীতিমতো একটা সমঝোতায় যখন আসার খবর আসছিল তখনই দেখা গেল যে প্রথমবার ইসরায়েল আক্রমণ করলো, পরে যুক্তরাষ্ট্র যোগ দিল, আর এবার ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে আক্রমণ করলো। আমার মনে হয় এবার হয়তো এর পরিবর্তন হবে, কারণ আক্রমণের মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে ইরানের জনগণের মধ্যে যে বিভাজন আশা করেছিল এবং রেজিম চেঞ্জের যে বিষয় ছিল সেটা হয়নি। বরং একটা হলো ইরানের ঐক্য, এখন পর্যন্ত ইরান ধরে রাখতে পেরেছে জনগণের যে বড় ঐক্য। আরেকটা হলো ইরানের যে প্রযুক্তি, সেটা যেই সফলতার একেবারে রীতিমতো একটা সাফল্য বলা চলে। যুক্তরাষ্ট্রের সাথে যেই যুদ্ধটা হলো সেখানেও ইসরায়েল, বিশেষ করে আমেরিকাও বুঝতে পারল যে এইভাবে যুদ্ধ করে কোনোভাবেই সম্ভব না, যে রেজিম চেঞ্জের চিন্তা করা হয়েছিল। যার জন্য আমার মনে হয় এবার দেখা দরকার, যদিও এখনও 2 সাইডই অবিশ্বাস আছে, কোনো সন্দেহ নেই। তবে যুদ্ধ যেহেতু কিছুটা করলো এবং বুঝতে পারলো দুজনেরই শক্তি কতখানি এবং জনগণের যেই অবস্থা, কারণ আমেরিকার জনগণও বড় আকারেই এই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সব মিলে হয়তো যেই আমরা সিজফায়ারটা দেখছি, যুদ্ধবিরতি দেখছি, সেটা হয়তো বাড়তে পারে।
নিশ্চয়ই আমরা চাই যে যুদ্ধবিরতিতে পারুক, শান্তি ফিরে আসুক, কিন্তু আরেকটি বিষয়, জাতিসংঘ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। উদ্যোগকে স্বাগত জানাই কি তাদের কাজ, নাকি বিষয়টাতে সরাসরি হস্তক্ষেপ করা তাদের কাজ? কেন তারা এই ধরনের যুদ্ধের বিষয়গুলোকে, দ্বিপাক্ষিক যে সম্পর্কের অবনমন ঘটে সেখানে সরাসরি হস্তক্ষেপ করে না তারা? না, জাতিসংঘ এইসব বিষয় ইরেলেভেন্ট হয়ে গেছে, এটা বলার কারণ বলেছে। জাতিসংঘের মনে রাখতে হবে, জাতিসংঘ একটা ইন্টারগভর্নমেন্টাল একটা এজেন্সি, এবং সবচেয়ে বড় কথা হলো যে আহ, যেই পাঁচজন যার একেবারে ভিটো পাওয়ার আছে, তাদের সম্মতি ইত্যাদি, সেই নেগোসিয়েশন প্রসেস অনেক জটিল। আহ, জাতিসংঘের ভূমিকা, বিশেষ করে যেখানে যুক্তরাষ্ট্র জড়িত, সেখানে বড় আকারে ভূমিকা কখনোই রাখতে পারেনি, যার জন্য বর্তমান যে কাঠামো, পৃথিবীর যে কাঠামো তৈরি হচ্ছে, সেখানে নতুন করে আমার মনে হয় চিন্তা ভাবনা করার দরকার, জাতিসংঘের ভূমিকা কি হতে পারে। আপাতত আমি মনে করি বিশেষ করে এই নিরাপত্তার ব্যাপারে একেবারে ইরেলেভেন্ট হয়ে গেছে। নিশ্চয়ই, আপনি যে কথাটা বলছেন ইন্টার গভর্নমেন্টাল এজেন্সি, এটা আসলে নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা রাখেন। আমরা সে বিষয়ে আরও আলোচনা করব। তার আগে আরেকটি বিষয় আমরা জানতে চাই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ অবস্থা এবং মধ্যপ্রাচ্যে যে ইরানের মুহুর্মুহু হামলা, যুক্তরাষ্ট্রের যে স্থাপনাগুলো আছে সেখানে একটি বিষয় স্পষ্ট, ইরানের সক্ষমতা নিয়ে আসলে আপনি যেটা বললেন যে ইরানের সক্ষমতাও সবে দেখেছে, যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে তো আসলে প্রশ্ন রাখার অবকাশ নেই। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে, ইসলামিক কান্ট্রিগুলো আছে, সেক্ষেত্রে তাদের অবস্থানটা আসলে কোন দিকে যেতে পারে বলে মনে করছেন, বা কোন দিকে হওয়া উচিত বলে মনে করছেন? সেটাই যুক্তরাষ্ট্রের এখন একটা কৌশল থাকতে পারে তাদের পক্ষে নিয়ে আসার। মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর কথা বলা হচ্ছে, বেশিরভাগই এই দেশগুলো, বিশেষ করে যারা সরকারে আছেন, তারা আমেরিকার পকেটেই সবসময় ছিল, সেখানে ব্যতিক্রম হয়নি। যদিও জনগণ বড় আকারে, জনগণের সাথে সেই সব সরকারের কিন্তু একটা ভিন্নতা সবসময় ছিল। তো আমার মনে হয় একটা কৌশল হলো, এবং যেই কৌশলটার কিছুটা আমরা দেখলাম, যে ইরানের সিভিলিয়ান যে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে আক্রমণ করা। আমরা একটা ব্রিজের কথা ভালো করেই জানি, ফুটেজও আমরা দেখেছি। তো চিন্তা ছিল যে এটা করলে ইরানও তখন বাধ্য হবে এই মধ্যপ্রাচ্যের ইনফ্রাস্ট্রাকচারের উপরে হামলা করতে, এবং সেটা করলে সেই সব দেশের জনগণ ইরানের বিরুদ্ধে দাঁড়াবে, এরকম একটা কৌশল আমার মনে হয় চেষ্টা করেছিল, কিন্তু সেটা খুব একটা অগ্রসর হয়নি। এখনও যে নেই তা না, হয়তো এখনও আছে, তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের প্রচণ্ড ক্ষতি হয়েছে, তারা ভালো করেই জানে। কারণ একেবারে কি বলে, পৃথিবীর অর্থনীতির এপিসেন্টার হলো ওই ওই অঞ্চলটা। সেখানে যত তাড়াতাড়ি শান্তি আসতে পারে ততই তাদের জন্য লাভ, যার জন্য যুদ্ধ চালিয়ে দেওয়া সম্ভব না, বিশেষ করে যেখানে ইরান তার সক্ষমতা দেখিয়েছে। নিশ্চয়ই, আরেকটি সবচেয়ে যে বিষয়টি, সেটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটা অঘোষিতভাবে ইরান যেটাতে অবরোধ দিয়েছে, এবং যুদ্ধবিরতির মধ্যে আবার যখন তারা লেবাননে হামলা করলো, সেখানে তখন আবার ইরান সেটিতে আবার বন্ধ করে দিয়েছে। এবং আমাদের বাংলাদেশি জাহাজ পর্যন্ত এসেও ফেরত যেতে বাধ্য হয়েছে। অঘোষিতভাবে বলা হচ্ছে যে এই হরমুজ প্রণালী এই যুদ্ধের একটা গেম চেঞ্জার হতে পারে। কি মনে হয় আপনার কাছে? তাই মনে হচ্ছে, মানে সেটা নিয়ে এখন আমার মনে হয় বার্গেন করতে হবে। প্রয়োজন ছিল না, কারণ যুদ্ধর আগে এটা একেবারেই যেই আন্তর্জাতিক যে কাঠামো ছিল, সব জাহাজে আসা যাওয়া করত, বরং যুদ্ধ করে এই 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 ঝামেলাটা তৈরি হলো। ইরানের দিক থেকে এখন যেই দাবিটা হচ্ছে, যেই ডিস্ট্রাকশনটা হয়েছে, তার রিপ্যারেশনস কে দিবে? একটা উপায় হলো যে এই প্রণালীর দুই পাশে যদি দুটো দেশ দেখা যায়, ওমান আর ইরান, তারা যদি ভাগাভাগি করে নিতে পারে টোল, তবে সেখানে আমি মনে করি যে ইরান হয়তো সিলেক্টিভ হবে ইরানের দিক থেকে। এখন বার্গেনিং স্বাভাবিকভাবে করবে, কারণ যথেষ্ট ক্ষতি করেছে এই যুদ্ধের মাধ্যমে। যে যুদ্ধটা একেবারেই আনলফুল, আন্তর্জাতিক যতগুলো নিয়ম আছে, এমনকি আমেরিকার যেসব আইন আছে তার আইনের বিরুদ্ধে আছে, যার জন্য একাধিক আমেরিকার জেনারেল এই যুদ্ধের মধ্যে থাকলো না, অনেকেই রিজাইন দিয়েছে। সব মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে, তবে যেটা একেবারেই মানে কোনোটাই সমস্যা ছিল না। এখন সেই হরমুজ রীতিমতো ওই বার্গেনের কাঠামো, বা কী ধরনের কাঠামো আসতে পারে ভবিষ্যতে,
সেটার দিকে আমাদের তাকিয়ে থাকবে, সেই জায়গায় হরমুজ একটা বড় বিষয় হয়ে দাঁড়ালো আজকে। নিশ্চয়ই তাদের এই যুদ্ধের অবস্থা এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে আসলে আমরা যারা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে স্বীকৃত আছি, আমরা নিজেরাই আসলে অর্থনৈতিকভাবে মানে পক্ষাঘাতগ্রস্তের দিকে চলে যাচ্ছি। আসলে এটির ভবিষ্যৎ কোথায়, কি মনে হয় আপনার কাছে? মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, এছাড়া এই জিওপলিটিক্যাল সিচুয়েশনকে কেন্দ্র করে আমাদের এই উপমহাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন? না, আমাদের দুটো দিক, একটা হলো যুদ্ধ থামলে স্বাভাবিকভাবে মানে শুধু মানে আমরাই যে লাভবান হব না, বিশ্ব লাভবান হবে। আমাদের বাড়তি লাভবান হওয়ার সম্ভাবনা আছে যদি এই কি বলে যুদ্ধ বিরতিটা যদি চলতে থাকে, কারণ বড় ধরনের রিকনস্ট্রাকশন ওখানে দরকার হবে মধ্যপ্রাচ্যে। সেখানে বিভিন্ন লেয়ারের শ্রমিক লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এটা লাগবে। সেখানে বাংলাদেশ যদি তার প্রস্তুতি থাকে, তাহলে কিন্তু আমি মনে করি যে সে বড় আকারেই লাভবান হতে পারে। তবে কোনো সন্দেহ নেই, যুদ্ধ যদি আবার শুরু হয়, এবং ওটাও মাথায় রাখা দরকার, এবং এই অভিজ্ঞতার কারণে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। বিশেষ করে এনার্জির ব্যাপারে অল্টারনেটিভ সোর্স থেকে শুরু করে এমনকি অল্টারনেটিভ এনার্জি কী হতে পারে, সেটা সোলার এনার্জি থেকে শুরু করে ইলেকট্রিসিটি, বিভিন্ন যে আমরা কাঠামো দেখছি বিভিন্ন দেশে আছে, সেগুলো নিয়ে এখন থেকেই সিরিয়াসলি চিন্তা ভাবনা করে একটা জায়গায় যাওয়া, আমরা একেবারে ওই প্যানিক না হয়ে যায়। অর্থাৎ এই সংকটময় পরিস্থিতি শুধু সংকট নয়, সম্ভাবনাও তৈরি করতে পারে। ডক্টর ইমতিয়াজ আহমেদ খান, অসংখ্য ধন্যবাদ আমাদের এই নির্বাচিত সংবাদ এসে আপনার মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ। দর্শক, ডিবিসি নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন।